আমি শহীদদের উদ্দেশ্যে তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং তাদের পরিবার পরিজন যারা এখানে এসেছেন তাদেরকে শ্রদ্ধা জানাই। নামাজের সময় হয়ে গেছে প্রায়, সেই জন্য আমি আর বেশি সময় নেব না, দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমাদেরকে বিশ্ববাসী হিসাব করে যে পার ক্যাপিটা ইনকাম কত, আমাদের মাথাপিছু আয় কত, এবং আমাদেরকে দরিদ্র জাতির কাতারে ফেলতে চায়। এই মুহূর্তে এই কথাটি বলতে চাই, আমাদের যে সম্পদ আছে, ইউরোপ আমেরিকার পরাশক্তি এবং যারা বহু বিলিয়ন বিলিয়ন ডলার যাদের রিজার্ভ আছে, তাদের চাইতে অনেক ধনী দেশ বাংলাদেশ। কারণ এই দেশে আবু সাইদের মতো সন্তান জন্মগ্রহণ করেছে। নিরস্ত্র হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে বুলেটের সামনে বুক পেতে দিতে পারে এরকম উদাহরণ পৃথিবীতে বেশি নাই। এবং বিশেষ করে এইসব পরাশক্তি যারা ধনগর্বে গর্বিত, তাদের মধ্যে তো মোটেই নাই। সুতরাং আমাদেরও গর্ব করার মতো অনেক কিছু আছে। 1971 এক মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। এই সশস্ত্র যুদ্ধের শুরু করেছিলেন আমাদের নেতা তৎকালীন মেজর জিয়াউর রহমান। রাজনৈতিক দলসমূহ যখন পৃষ্ঠ প্রদর্শন করেছে, জনগণকে আশার বাণী শোনাবার জন্য কাউকে খুঁজে পাওয়া যায় নাই, সেই মহেন্দ্রক্ষণে জনতার কণ্ঠস্বর হয়ে আবির্ভূত হয়েছিলেন মেজর জিয়াউর রহমান। তাকে আওয়ামী লীগ বলে অখ্যাত মেজর অনেকে তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করেন, কিন্তু তার নাম তো জনগণের কোটি কোটি মানুষের হৃদয়ে অঙ্কিত হয়েছে চিরস্থায়ীভাবে একজন সৎ এবং দেশপ্রেমিক শাসক হিসাবে। এটিকে কেউ কখনো ভুলিয়ে দিতে পারবে না। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অনেক গৌরব কাহিনী আছেন, সময়ের অভাবে আমি একটু বর্তমানে চলে যেতে চাই। 1971 মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এই গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছে আওয়ামী লীগ সরকার। 74 সালে গঠন করেছিল একটি একদলীয় রাষ্ট্র। তারপর আবার সেই অখ্যাত মেজরই একসময় বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিলেন সাধারণ মানুষের কাছে। এবার আমরা লক্ষ্য করেছি অদ্ভুত এক সময় বাংলাদেশ এই মুহূর্তে ইতিহাসের ক্রান্তি লগ্নে অবস্থান করছে। যে গণতন্ত্রের জন্য 71 সালে আমরা লড়াই করেছিলাম, জিয়াউর রহমান জীবন বিপন্ন করে বিভিন্ন রণাঙ্গনে শৌর্যবীর্যের প্রকাশ করেছিলেন, সেই গণতন্ত্র কিন্তু আজ বিপন্ন। আমরা সবাই আশ্বস্ত হয়েছিলাম 5ই আগস্ট তারিখে যে ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নের পর নিশ্চয়ই গণতন্ত্র আবার পাখা মেলবে। কিন্তু একটি বছর অতিক্রান্ত হলো, আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্রের জন্য এই দেশের মানুষ, বিশেষ করে সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি 17 বছর এক নাগাড়ে সংগ্রাম করেছে। আমাদের বহু মানুষ গুম হয়েছে, বহু সদস্যকে হত্যা করা হয়েছে, কিন্তু যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি সেটিকে আজও কেন যেন সুদূর পরাহত বলে মনে হচ্ছে। এই মুহূর্তে সংস্কার কার্যক্রম চলছে, সেখানে প্রচার মাধ্যমে দেখানো হয় যে 35টি দল একদিকে, একমাত্র বিএনপি একদিকে দাঁড়িয়ে একটা নোট অফ ডিসেন্ট দিচ্ছে। আর এই যে 35টি দল, তাদের সংখ্যা কত, সদস্য সংখ্যা কত, ভোটের সংখ্যা কত, কয়টা আসন জিতে পেয়েছে? আর বিএনপি চারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে জনগণের অকুণ্ঠ সমর্থন নিয়ে। সুতরাং ওদের সাথে তো বিএনপিকে মিলালে হবে না। অদ্ভুত এক ঘটনা সাম্প্রতিককালে আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে। সেটি হলো, সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিরা, কিন্তু বাংলাদেশে একদল অনির্বাচিত লোক, যারা কেউ আমেরিকা থেকে এসেছে, কেউ লন্ডন থেকে এসেছে, বিভিন্ন দেশ থেকে এসেছে, যারা এই 17 বছরের সংগ্রামে কোনো অংশগ্রহণ নাই, জুলাই আগস্ট বিপ্লবে কোনো অংশগ্রহণ নাই,
তারা বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চায়। এই সংবিধান শহীদ জিয়ার নেতৃত্বে যে সশস্ত্র বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের ফসল 1972-এর সংবিধান। এটি আওয়ামী লীগের সংবিধান নয়। এই সংবিধানে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা ক্ষমতায় এসেছে সবাই সংশোধন করেছে। এখনো তো সংশোধন করার রাস্তা খোলা আছে। কেন মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে? আমরা বোধগম্য নয়। সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিরা, কিন্তু আমাদের কাছে যে জুলাই সনদ পাঠানো হয়েছে বিএনপির কাছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই সনদে সই করা মাত্র বিদ্যমান সংবিধান পরিবর্তিত হয়ে যাবে, অ্যামেন্ডেড হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে এর কোনো দ্বিতীয় উদাহরণ নাই। আমরা আজকে দীপ্ত কণ্ঠে এই সভা থেকে ঘোষণা করতে চাই, বাংলাদেশের জনগণের সর্বোচ্চ অভিপ্রায় রূপে সংবিধান সংশোধন করার একমাত্র অধিকার রয়েছে আগামী ভোটে যারা নির্বাচিত হয়ে আসবে। জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কেউ সংবিধান সংশোধন করার অধিকার রাখে না। বোঝাই যাচ্ছে গণতন্ত্র এই দেশের কিছু তথাকথিত সুশিক্ষিত মানুষের কাছে পতঞ্জলি নয়। গণতন্ত্র তাদের কাছে ভালো লাগে না। গণতন্ত্রের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হয়। গণতন্ত্রে অশিক্ষিত লোকের কথাকেও গ্রাহ্য করতে হয়। সেই জন্যই তারা নানা ধরনের তত্ত্ব আবিষ্কার করছে। অতীতে আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি। আমাদের সরকার 15ই ফেব্রুয়ারিতে আমরাই প্রবর্তন করেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের। এই দেশবাসী অভ্যস্ত যে 3 মাসের একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে, একটি নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে আবার রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারবে। কিন্তু এই অবস্থার এখন পরিবর্তন চায় অনেকে। এই যে পিআর নিয়ে যে ধূম্রজালের সৃষ্টি করা হয়েছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এইসব কথা তো আগে শুনি নাই। জুলাই আগস্টের সেই গণবিপ্লবের সময় শুনি নাই, গণ অভ্যুত্থানের সময় শুনি নাই, আগেও কখন শুনি নাই। হঠাৎ করে এই 2-1টি রাজনৈতিক দল, যাদের একটি বর্তমান সরকারের সৃষ্ট, অপরটি যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, তারা এই পিআর তথ্য নিয়ে আবির্ভূত হয়েছে। দেশের জনগণ এতবার ভোট দিয়েছে, কখনো তো ভুল সিদ্ধান্ত নেয়নি। জনগণের উপরে আস্থা রাখুন। এইভাবে নানা ধরনের অ্যারিস্টোক্রেটিক কথাবার্তা বলে সাধারণ মানুষের জীবনকে বিলম্বিত করবেন না। আমরা লক্ষ্য করছি, ঘোষণা দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই নির্বাচনে অনেকে বিরোধিতা করে এই কারণে যে নির্বাচন সুষ্ঠুভাবে হয়ে গেলে বিএনপি ক্ষমতায় যাবে। এটা তো ভাই বিএনপির অপরাধ না। জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, আমরা তাদের খেদমত করার জন্য সদা প্রস্তুত আছি। অতীতে 4 বার আমরা করেছি। কিন্তু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, সুতরাং নির্বাচনের দরকার নাই। এমন সিস্টেমে নির্বাচন করতে হবে বিএনপি যেন সংখ্যাগরিষ্ঠতা না পায়। আমার এই কথা বলার উদ্দেশ্য, এখানে অসংখ্য সাহসী তরুণদেরকে আমি দেখতে পাচ্ছি। আপনারা যখন এই মিলনায়তন থেকে বাইরে যাবেন, বাড়িতে যাবেন, নিজের গ্রামে যাবেন, শহরে যাবেন, জনগণকে বোঝাবার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আমরা সারা জীবন ভোট দিয়ে এসেছি একজন ব্যক্তিকে, পার্টিকে নয়, কোনো সিম্বলকে নয়। আমরা যেই সিস্টেমে অভ্যস্ত, সেই ধরনের সিস্টেম চাই। নিত্য নতুন সিস্টেম দিয়ে নির্বাচনকে দূরে সরে দেওয়া চলবে না। এনসিপি নামক একটা দল, যারা এই সরকারের সৃষ্ট, তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া যাবে না। এখন পর্যন্ত রেজিস্ট্রেশনই হয় নাই, তারা বলে নির্বাচন হতে দেওয়া যাবে না। অপর দল জামাতে ইসলামী, তারা এক অদ্ভুত কথা বলেছে। তারা বলেছে সাম্প্রতিককালে যে ঘোষণাপত্র দিয়েছে প্রফেসর ইউনূসের সরকার, সেখানে পাকিস্তানের জন্মকে গ্লোরিফাই করা হয় নাই। আরে এত বছর আগের ঘটনা। বাংলাদেশের মানুষই তো ভোটের মাধ্যমে 46 সালে ভোট দিয়ে এই তৎকালীন পাকিস্তানের সৃষ্টি করেছে। আমরা পূর্ব পাকিস্তানের অংশ ছিলাম। সেই 47-এর সময়, 46 সময় পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল বর্তমানে এই দল জামাতে ইসলামী। এখন তারা 71-এ এই 47-কে গ্লোরিফাই করা হয় নাই বলে অভিযোগ নেই। এরা তককে আছে, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না। একটা মৌলবাদী ব্যাকওয়ার্ড লুকিং রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্য
বাংলাদেশের জনজীবনে তারা দুর্ভোগ সৃষ্টি করতে চায়। এত বছর প্রথমে শুনলাম যে 1 বছর থাকবে, 2 বছর থাকবে। একজন উপদেষ্টা বলেছেন যে শেখ হাসিনা 5 বছরের জন্য নির্বাচিত হয়েছিল, তিনি মাত্র 2-3 মাস ক্ষমতায় ছিলেন, অতএব বাকি সময়টা আমাদেরকে পার করতে দিতে হবে। কোথায় শেখ হাসিনার সরকার, কোথায় এইভাবে আমিডামি নির্বাচন, কোথায় নির্বাচন নামে প্রহসন, আর এরা জীবনে কোনো স্যাক্রিফাইস নেই বাংলাদেশের জনগণের জন্য। এই যে জুলাই আগস্টে বিএনপিরও তো 488 জন শহীদ হয়েছে। আমি যেখানে আমার বাড়ি লালমোহন উপজেলা, ছোট্ট একটি উপজেলায় 11 জন শহীদ হয়েছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে। এদের কেউ ছাত্র না, গরিব মানুষ, তরকারিওয়ালা, মুদি দোকানদার, রিক্সাওয়ালা, প্রাইভেট ফার্মে চাকরি করে, এই ধরনের 11 জন জীবন দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে। আর তারা এখন এলিটিজমের খোঁজে রয়েছে, কিভাবে পিয়ার হবে, সংখ্যানুপাতিক হবে না আসন ভিত্তিক হবে, নানা ধরনের দুর্মজাল সৃষ্টি করে তারা নির্বাচনে বিঘ্ন ঘটাবার চেষ্টা করছে। সুতরাং আজকে এই স্বেচ্ছাসেবক দলের যারা গর্বিত সদস্য, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ফিরে গিয়ে গ্রামে গ্রামান্তরে ছড়িয়ে গিয়ে আমরা গণতন্ত্রের জয়গান গাইতে চাই। 71-এ যে জন্য শহীদ জিয়া এবং বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, সেই রাষ্ট্র, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলার অধিকার কারো নাই। আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে গণতন্ত্র সুপ্রিম থাকবে। এই গণতন্ত্রকে কেউ যাতে কোনোভাবে বিঘ্নিত করতে না পারে, সেটাই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর।